স্ত্রী হয় আমার, কোনো যেন তেন দু পয়সার মেয়ে নয়। অধীর রায়ের অর্ধাঙ্গিনী সে। সো কল হার মিসেস অধীর রায়। রূঢ় মানবের কণ্ঠে উচ্চারিত প্রতিটি তীক্ষ্ণ বাক্য যেন এখনো বাতাসের বুকে প্রতিধ্বনিত হচ্ছে। উপস্থিত হতভম্ব দর্শকের কর্ণকুহুরে বড্ড তীক্ষ্ণতার সঙ্গে বিঁধে যাচ্ছে সেই শব্দগুলো। সকলের বিস্ফোরিত দৃষ্টিগুলো স্থির হয়ে আছে ক্ষুব্ধ সুদর্শনের উপর। খানিকটা দূরত্বে এলোমেলো ভঙ্গিতে পড়ে আছেন মধ্যবয়স্ক হিমাংশু রায়, তাও আবার এক বলিষ্ঠ নিথর দেহের ভারে প্রায় পিষ্ট অবস্থায়। যন্ত্রণায় কুঁকড়ে গেছে তার মুখাবয়। সামান্য নড়াচড়ার শক্তিটুকু যে তার কোথায় হারালো তা কে জানে। অপরদিকে অদূরে তক্তকে মেঝেতে বসে আছে অষ্টাদশী নীরু। ঘটনা প্রভাবে স্তব্ধ সে, বিধ্বস্ত হয়েছে রূঢ় মানবের তীক্ষ্ণ বাক্যবাদে। দৃষ্টিতে নেমেছে দিগ্ভ্রান্ততা, মুখাভয়ে জমেছে এক অদ্ভুত শূন্যতা। বুকের গভীরে যেন তুলপাল তুলেছে বুকের গভীরে যেন তোলপাড় তুলে ছুটছে কোনো অদৃশ্য ঝড়। নরম দেহখানা ক্রমশ চৌচির হয়ে যাচ্ছে অসহনীয় এক ব্যথায়। সেই ব্যথার অভিঘাতে চোখের কোণ দুটো ভিজে উঠেছে তার। ক্ষুদ্র বদন কাঁপছে অবিরত। কি শুনল সে? অধীরদা বিবাহিত? সত্যি কি অন্য কারোর নামে নিজেকে লিখে দিয়েছে এই মানুষটা? তবে কি সে শূন্য, অষ্টাদশী শূন্য? তাহলে তার এতগুলো দিনের অপেক্ষার কি হলো? তার বাঁধীন ভালোবাসা, অকল্পনীয় আকুলতা, সবকিছুর কি কোনো মূল্য রইল না? যে বেখেয়ালি পুরুষের অপেক্ষায় এত কাল রাঙিয়েছে নিশীথি, তারই বা মূল্য রইল কোথায়? নীরু নিস্তব্ধ। ঝাপসা চোখ দুটো তার কেবল চাতকের ন্যায় স্থির হয়ে রইল অদূরে দাঁড়িয়ে থাকা ক্ষুব্ধ পুরুষটির মুখপানে। তার অপেক্ষায় কি তবে কোনো কমতি ছিল? বিধাতা যেহেতু তার তালুতে এত এত রেখা এঁকে দিয়েছেন, তবে এই সেই রেখাগুলোর কোনো একটিতে কেন লিখে দিলেন না অধীর রায়ের নাম? কেন? নিজ অভ্যন্তরের উৎপাথিত এরূপ প্রশ্নের উত্তরে হাঁসফাঁস বাড়ল নীরুর। অন্তঃকরণের যন্ত্রণায় জর্জরিত সে। নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে উঠল কেমন। অদূরে দাঁড়িয়ে থাকা নির্দয় পুরুষটি এখনো ক্রোধে ফুঁসছে। ক্ষুব্ধ বাঘের মতো গর্জে ওঠে। দ্রুত পায়ে এগিয়ে এলো পড়ে থাকা হিমাংশু রায়ের দিকে। মেরুদণ্ড সামান্য বাঁকিয়ে শক্ত হাতের মুঠোয় আচানক আঁকড়ে ধরল হিমাংশু রায়ের উপরে পড়ে থাকা নিথর দেহটা। অতঃপর প্রচন্ড আক্রোশে পানহীন লোকটাকে ছুড়ে দিল কয়েক হাত দূরে। এদিকে বুকের উপর থেকে অমন ভারী ওজনের মানুষটা সরে যেতে প্রাণপণে নিঃশ্বাস টেনে নিজেকে সামলে নেওয়ার প্রয়াস চালালো হিমাংশু রায়। কিন্তু সেই প্রয়াসটুকু যেন বেচারার ভাগ্যে সইল না। মুহূর্ত ব্যয়ে তার বুক বরাবর এসে আছড়ে পড়ল মুগ্ধের এক প্রকাণ্ড লাথি। এরূপ জোরালো আঘাতের অভিঘাতে মধ্য বয়স্কের মুখ গহ্বর হতে তৎক্ষণাৎ ছিটকে বেরিয়ে এলো লৌহ। দুর্বল হয়ে এলো দেহখানা। চোখ মুখে ছড়িয়ে পড়ল এক অসহায় যন্ত্রণার ছাপ। তাতে অবশ্য রূঢ় মানবের কোঠে তেমন একটা ভাবান্তর হলো না। উল্টো জোর বাড়ল পায়ের। কণ্ঠনালীর উপর চাপ বাড়তে আটকে গেল আহতের নিঃশ্বাস। অসহায় গোঙানিতে কেঁপে উঠল চারপাশ। রূঢ় মানব দাঁতে দাঁত চেপে হুঙ্কার ছুড়ল। কি বলেছিস? আরেকবার বল। বাচ্চা? কে যেন তেন দু পয়সার মেয়ে? কে? আবার বল বাস্টার্ড, আবার বল। শ্বাস নেওয়ায় যেখানে দুঃসাধ্য হয়ে উঠেছে বেচারা হিমাংশু রায়ের জন্য, সেখানে কথা বলা যেন অসম্ভবের নামান্তর। হিমাংশু রায় কাতরাচ্ছেন। লুহুতে রঞ্জিত হাত দুটো দিয়ে মেঝেতে আঘাত করছেন বারংবার। মুগ্ধ ছাড়ল না তাকে। পায়ের জোরে পিষে ফেলতে চাইছে আহত কণ্ঠা। ঠিক তখনই দুহাত দূরত্বে ছুটে এলো নীরু, তাও আবার বাচ্চাদের ন্যায় হামাগুড়ি দিয়ে। এসেই কেমন দুহাতে আঁকড়ে ধরল রূঢ় মানবের পা দুটো। বুক ভাঙা কাতর আর্তনাদে বাবাকে বাঁচাতে অরুণয় জুড়ল রমণী। আওড়ালো, ভগবানের দোহাই অধীরদা, বাবাকে ছেড়ে দিন, উনি মরে যাবে তো। আপনার আপনার মারতে হলে আমায় মারুন, মারতে মারতে মেরেই ফেলুন আমায়, আমি কিচ্ছু বলবো না অধীরদা, তবুও আমার বাবাকে ছেড়ে দিন। কথাটা বলতে বলতে রূঢ় মানবের রুষ্ট হাতের আক্রমণে সে হামলে পড়তে দেরি হলো না মেয়েটার উপর। শক্তপোক্ত হাতখানা তার মুহূর্তে আঁকড়ে ধরল অষ্টাদশীর নরম চুলের গোছা। অমনি চুলের ব্যথায় কোকিয়ে উঠল নীরু। খাপাটে মানব ধীর লয়ে জোর বাড়ালো হাতের। মেয়েটাকে এক প্রকার টেনে হিঁচড়ে উঠিয়ে দাঁড় করালো কোনো মতে। কাতর রমণীর পেল্লব মুখখানার পানে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে চিরবিরিয়ে শুধালো, তুই না বললেও তুই
আজ মরবি বাচ্চা। আমার স্ত্রীর গায়ে হাত তুলেছিস তাই তো? মিসেস অধীর রায়ের গায়ে হাত তুলেছিস? এত বড় স্পর্ধা দেখাতে গেলি কোন সাহসে? জারজের বাচ্চা! আমার বাড়ির সামান্য চাকরের মেয়ে হয়ে আমার রানীর গায়ে হাত তুলেছিস কোন সাহসে? রূঢ় মানবের শেষ বাক্যটুকু ঠোঁটের ডগা বেরোনোর পূর্বেই তার রুক্ষ হাতে রুষ্টচাপের পিষ্ট হলো নীরুর নরম তুলতুলে গাল। এর উপর জোরালো থাপ্পড়ের অভিঘাতে তাল সইতে না পেরে মুহূর্তেই অদূরের মেঝেতে ছিটকে পড়ল অষ্টাদশী। মাথাটা ভন ভন করছে তার, গাল জ্বলে যাচ্ছে ব্যথায়, মুখ গহ্বরে স্পষ্ট স্বাদ পাচ্ছে ক্ষারীয় কিছুর। সদ্বিগ্ন রমণী তড়িত আঙ্গুলের ডগা উঁচিয়ে আলতো করে ছুঁতে চাইল নিজ আহত অষ্টপুঠের কার্নিশ, তবে তার হলো কই। তার পূর্বেই নির্দয় মাফিয়া বিষ্ট এগিয়ে এসে ফের খামচে ধরল মেয়েটার নরম ঘাড়ের ত্বক। মুহূর্তেই তার আগ্রাসী নখগুলো দেবে গেল বেচারির মসৃণ ঘাড়ের ত্বকে। অধরের ফাঁক গলিয়ে অস্পষ্ট বেরিয়ে এলো কয়েক টুকরো ব্যথাতুর ধ্বনি। নির্দয় নিজের হিংসতায় মত্ত হলো ফের। অষ্টাদশীর ঘাড় আঁকড়ে তাকে ফের ছুঁড়ে ফেলল সম্মুখে। এবার যেন ক্ষুব্ধ বদনে বড্ড চোট পেল নীরু। উঠতে গিয়েও হোঁচট খেল বার কয়েক। তন্মধ্যে ক্ষিপ্ত কদমে এগিয়ে এসেছে রূঢ় মানব। ব্যস্ত হাতে কোমর হতে চামড়ার বেলটা একটানে খুলে আনলো সে। তা দেখে অদূর মেঝেতে পড়ে থাকা হিমাংশু রায় কেমন আঁতকে উঠলেন। নিভু নিভু চোখে মেয়ের পানে দৃষ্টি নিক্ষেপ করে দুর্বল হাত উঁচিয়ে ভাঙা কণ্ঠে শুধালেন, না না অধীর, ওকে মেরো না। কে শোনে কার কথা? হিংস্র নির্দয় মাফিয়া মনস্টার আদৌ কোনোদিন শুনেছে কারো কথা? যে আজ শুনবে সে যে আজ বড্ড ক্ষিপ্ত। ক্ষিপ্ততার সনে চামড়ার বেল্টের একের পর এক রুষ্ট আঘাতে পিষ্ট করতে লাগলো অষ্টদশীর নরম তুলতুলে বদন। সহসা পুরো অন্দরমহল কেঁপে উঠতে লাগলো নীরুর অসহনীয় যন্ত্রণার আর্তনাদে। কাঁপতে লাগলো খানিক দূরে অনুভূতি শূন্য ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা আহত সপ্তদর্শী। বোকা মানবী কাঁদছে এবার, কাঁপছে তার ক্ষুদ্র তনু। চোখের সামনে রূঢ় মানবের সেই পুরনো হিংস্র কর্মকাণ্ডগুলো আরেকবার দৃশ্যমান হতে অন্তরাত্মা সহ ডুকরে উঠেছে তার। দুর্বল পা দুটো তার ভর সইতে না পেরে তক্ষুনি টলতে লাগলো কেমন। তবে রমণীর শরীর বড্ড জোর, সেই জোরে আগলে ধরলো আগালো পা। কম্পিত কদমে খানিক বাদে এগিয়ে এসে দাঁড়ালো ক্ষিপ্ত রূঢ় মানবের ঠিক পেছনে। কাপা কাপা ডান হাতটা আলগোসে বাড়িয়ে টেনে ধরলো মুগ্ধের টি শার্টের এক কোণ। সহসা নিজ পৈশাচিক কর্মে হুটহাট বিরতি পেয়ে মাথার রক্ত উঠে গেল রূঢ় মানবের। আগের চেয়েও দ্বিগুণ রাগান্বিত ভাবস্রোতে ঘাড় বাঁকিয়ে যেই না গর্জন তুলবে অমনি দৃশ্যপটের সম্মুখে আদরি সপ্তদশীকে ভীত সস্তন্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে থমকায় মুগ্ধ। থমকায় তার সকল পৈশাচিক কর্মকাণ্ড। সে মুহূর্তেই পাল্টে নিল নিজ রং। নীরুর প্রতি যতটা ক্ষিপ্ততা প্রকাশ করেছে তার চেয়েও দ্বিগুণ কোমলতা দেখিয়ে তৎক্ষণাৎ এক হাতে আগলে নিল মাহিকে। আঁকড়ে ধরল রমণীর মেদহীন বাঁকানো কোমর। আহত সপ্তদর্শীর ঝাপসা চোখ দুটো মুগ্ধর পানে নিবদ্ধ। ক্ষণে ক্ষণে গিলছে ঢোক। কালশিটে দাগ বসে যাওয়া অধর দুটো নাড়িয়ে যেই না কিছু আওড়াবে তার পূর্বে কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধের জোরপূর্বক শীতল কণ্ঠ, হেই, আমার চোরই ভয় পাচ্ছে। কই দেখি দেখি, তাকা তো। খবরদার ভয় পাবি না, আমি আছি না। আমি থাকতে ভয় কিসের? যা, ওদিকে গিয়ে দাঁড়িয়ে থাক, যা। রমণীর কণ্ঠভর্তি বাক্য, তবে আওড়ানোর সুযোগের অভাবে গিলতে হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও। মুগ্ধ নিজ বাক্য শেষ করে তরিত ছেড়ে দিল রমণীর কোমর। শক্ত মুখে আদেশের স্বরে ফের বলল, গো। মাহি কদম পেছালো। মুগ্ধ ততক্ষণে ফের ঘুরে দাঁড়ালো রক্তাক্ত নীরুর পানে। মেয়েটার বদন ভর্তি কালশিটে দাগ, ক্ষিপ্ত আঁচড়ে চামড়া ফেটে চৌচির হয়েছে বেশ কিছু জায়গায়। তাতেও যেন মন ভরল না রাক্ষসে লোকটার। তিনি ফের বেল্ট উচালেন নীরুর উপর, তবে এবারে জোরালো আঘাতটুকু অষ্টদশীর গায়ে স্পর্শ করার পূর্বে কয়েক হাত দূর হতে ভেসে এলো হিমাংশু রায়ের ভাঙা ভাঙা কণ্ঠ, থেমে যাও অধীর, নয়তো আমি এক্ষুনি এই মেয়ের গলা কেটে দেব। সহসা থেমে গেল মুগ্ধের ব্যস্ত হাত। দৈবাত্মক শক্তিতে পরপরই কাত হলো বলিষ্ঠ ঘাড়। তীক্ষ্ণ কুটিল দৃষ্টিজোড়া একত্রে হিমাংশু রায়ের পানে তাক হতেই ততস্থ হলেন মধ্যবয়স্ক। তরিত সপ্তদশীর কণ্ঠা বরাবর ঠেকিয়ে রাখা ধারালো চাকুটা জোরপূর্বক আরেকটু দাবিয়ে বসালেন তিনি। তক্ষুনি শটান হয়ে গেল
মাহি। অনুভূতি শূন্য দৃষ্টি নিয়ে চেয়ে রইল অদূরে রূঢ় মানবের পানে। পেছনে দাঁড়িয়ে থাকা বব্বর হিমাংশু রায় প্রস্তুতি নিচ্ছে যে কোনো সময় রমণীর কণ্ঠা বরাবর ছুরি বসাবার। তা দেখে ঠোঁট পিষে হাসল রূঢ় মানব। কি ভয়ঙ্কর সে হাসি! এহেন হাসি অবলোকন হওয়া মাত্রই অভ্যন্তরণে কেঁপে উঠলেন হিমাংশু রায়। কম্পিত কণ্ঠে আওড়ালেন, আমার মেয়েকে ছেড়ে দে অধীর, না হলে আমি সত্যিই ওকে মেরে দেব। কথাটা আওড়াতে দেরি, সম্মুখ হতে রূঢ় মানবের হুঙ্কার ছুটতে দেরি হলো না যেন। সে কেমন ততস্থ ঘুরে দাঁড়ালো হিমাংশু রায়ের পানে। চোয়ালের পেশি টান টান করে নিয়ে গর্জে বলল, মারবি? মার। আরে মার না রে বাচ্চা, মার মার। দেখি তোর কলিজা কত বড় হয়েছে, দেখি আমার ডোডোর একবেলার নাস্তা হবে কিনা দেখি। হেহীন বাক্যে কর্ণধার হতে অন্দরমহলের আদ্যপান্ত বিছিয়ে রাখা নরম গদির কেদারায় বসে থাকা বৃদ্ধটা কেমন বাঁকা হাসল। এতক্ষণ নীরব দর্শকের ন্যায় চা খেতে খেতে সবটা উপভোগ করলেও এবার যেন চুপ করে থাকতে পারলেন না তিনি। মুহূর্তে পায়ের উপর পা তুলে রাখা পাটা সামান্য নাচিয়ে শেলের কণ্ঠে বলে উঠল, আরে বাইন ছো, আরে বেহেন हिमांशु, तूने ये क्या माल बनाया है बे? ये तो अभी तुझ पर ही भारी पड़ रहा है। इतना बेवकूफ है कि किसी को मानता ही नहीं। क्या चीज बनाया है मायरी, तुझे तो पहले ही मार देना चाहिए था बहन। अभी भुगत। আবে বেহুদ হিমাংশু, তুই একই মাল বানিয়েছিস রে। এটা তো এখন তোর উপরই ভারী পড়ে যাচ্ছে। এতটাই বেপরোয়া যে কাউকেই মানে না। কি জিনিস বানিয়েছিস মায়েরি, তোকে তো আগে মেরে ফেলা উচিত ছিল। বোধ, এখন ভোগ। বলেই বৃদ্ধ ফের মনোনিবেশ করলেন চাটুকু সম্পূর্ণ করতে। ওদিকে হিমাংশু রায় অভ্যন্তরে ভীষণ ঘাবড়ালেও বাইরে থেকে বেশ কঠোর। চারপাশের অমন তাচ্ছিল্য ভরা বাণী কর্ণকুহরে পৌঁছাতেই চোয়াল শক্ত হয়ে গেল তার। রূঢ় মানবের পানে দাঁত খিচে শুধালো, রুশদি, লুক। তক্ষুনি রমণীর কণ্ঠনালীর মসৃণ চামড়ার তীক্ষ্ণ অস্ত্রের স্পর্শ বসাতে চাইলেন হিমাংশু রায়। তবে ঠিক তখনই পেছন থেকে একখানা শক্তপোক্ত হাত এসে মুহূর্তেই পেঁচিয়ে ধরল হিমাংশু রায়ের কণ্ঠা। অন্য হাতখানা তার রুক্ষতার সনে খামচে ধরল মধ্যবয়স্কের অস্ত্র ধরে রাখা হাতটা। এহেন ঘটনার আকস্মিকতায় ভরকায় হিমাংশু রায়। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতে উদ্যত হলে কণ্ঠা বরাবর চেপে রাখা হাতটা জোর বাড়ালো নিজের। কানের কাছে কেউ একজন কটমটিয়ে বলল, রুশদির সিগনোরাকে মেরে দেওয়া এত সহজ, তাও আবার অ্যাডউইন বেঁচে থাকতে? ওহো, বুইড়া ভাম বলে কি! তৎক্ষণাৎ থমকে গেলেন হিমাংশু রায়, চিনে গেলেন পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। সাপের ন্যায় মোচড়াতে চাইলেন তিনি, তবে পারলেন না অ্যাডউইনের বলিষ্ঠ জোরের সঙ্গে। অদূরে দাঁড়িয়ে থাকা রুশদি এবার বাঁকা হাসলো, দুহাত কোমরে ঠেকিয়ে গমগমে গলায় শুধালো, অ্যাডউইন, চিতা রেডি কর, একসঙ্গে 3টা। আঁতকে উঠল হিমাংশু রায়। ভয়াত্ম ঢোক গিলে অধর নাড়াবে তার পূর্বেই কর্ণকুহরে ভেসে এলো অডউইনের বাধ্য কণ্ঠ, ইয়েস মনস্টার। থামলো মুগ্ধ। এক মুহূর্ত স্থবির হয়ে আলগোছে দৃষ্টি তুলে তাকালো কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা মায়াবিনীর পানে। গম্ভীর মুখোপায়ে 2টো কদম সম্মুখে অগ্রসর হতে আচমকা হকচকিয়ে ওঠে মাহি। দৃষ্টিযুগল ভয়ার্ত আবহ ঢেলে হতচকিত কণ্ঠে তড়িত চিৎকার দিয়ে ওঠে, বিস্ট! মানবের বাক্য শেষ হওয়ার পূর্বে রূঢ় মানবের বাম হাতটা আলগোছে দক্ষ কৌশলীর ন্যায় ঘুরে গেল পেছনে। অত্যন্ত দক্ষতার সাথে প্রতিহত করল পেছন থেকে আগত আক্রমণকে। মাহি ভরকায়। হতচকিত দৃষ্টিতে তাকাতেই দেখে মুগ্ধের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে অচেনা বৃদ্ধটি, যার এক হাতে ধরে রাখা একখানা ওয়াকি স্টিক, যার সরু ডগা অত্যন্ত তীক্ষ্ণ, ঠিক যেন কোনো এক ধারালো অস্ত্র। আলোর ছিটে ফোটা যার গা স্পর্শ করতে চকচক করছে কেমন, তবে তা স্পর্শ করতে পারেনি রূঢ় মানবের গা। তার আগেই ধারালো স্টিকের অংশটা হাতের মুঠোয় চেপে ধরেছে সে। এদিকে বৃদ্ধ বড্ড অসন্তুষ্ট রুশদির এরূপ কাণ্ডে। দাড়ি গোঁফ ভর্তি মুখখানায় এক আকাশ সম বিরক্তি লেপ্টে তিক্ত কণ্ঠে আওড়ালো, আবে কিয়া ইয়ার,
এক ভার তো বানতা হ্যাঁ না, বলে তিনি নিজ লাঠি শেষ ডগাটা একখানা সুইচে আঙ্গুল চাপলেন। তক্ষুনি মুগ্ধের শক্তপোক্ত হাতখানা সাক্ষাৎ পেল বিশাল এক বিদ্যুৎ স্পৃষ্টের সনে। মুহূর্তেই রূঢ় মানবের পাহাড় সম দেহটা কেমন কেঁপে উঠল দেখো। এই সুযোগে কুটিল হাসলেন বৃদ্ধ। তৎক্ষণাৎ নিজ জোরালো শক্তি সজোরে টেনে নিলেন লাঠিটা। পর মুহূর্তেই সামান্য কম্পিত রূঢ় মানবের রুক্ষ পিঠে বসালেন এক শক্ত লাথি। কিন্তু বালাই ষাট, সেই লাথির অভিঘাতে পাহাড় সম বলিষ্ঠ পুরুষটা টলল তো নাই, তবে বৃদ্ধ কেমন ছিটকে গেল দু কদম দূরত্বে। মুহূর্ত ব্যয় নিজেকে কোনো মতে সামলে নিয়ে তাকালো সম্মুখে, দাঁত খিচে আওড়ালো, কিয়া খাতা হেরে তু মাদারচোদ। মুগ্ধ দাঁত খিঁচল এবার। আকাশ ছুঁই ছুঁই রাগের বশে হাত হাত দুটো করে নিল মুষ্টিবদ্ধ। ততস্থ শরীর ঘুরিয়ে দাঁড়াতেই আচমকা তার বুকে ঠিক বাঁ পাশে লাঠির তীক্ষ্ণ ডগা চেপে ধরলেন বৃদ্ধ। মুগ্ধ টলল না, শক্ত মুখে একবার তাকালো নিজ বুকের দিকে। সেখান থেকে লুহু করাচ্ছে ধীর লয়ে, ক্ষত হচ্ছে গাঢ়। বৃদ্ধের মুখভঙ্গি পাল্টে গেল এবার, রাগে হারালো হিতাহিত জ্ঞান। আচমকা গর্জে উঠে বলল, মাদারচোদ, যেই ভুলের কারণে তোর মা হারিয়েছিলেন নিজ জাত কুল, সেই একই ভুল আজ ৩০টা বছর পর তার সন্তান হয়ে করতে যাচ্ছিস কোন সাহসে? আরে ওই বাইনচোদ, তুই ভাবলি কি করে, কিভাবে আমি একা ইতিহাস আবারও হতে দেব? তোর মা পাপ করেছে, এক বিধর্মীকে ভালোবেসে নিজের সমাজ, জাত, ধর্ম সবকিছু উপেক্ষা করেছে। অথচ বিনিময়ে কি পেয়েছে? তোর বাপ মাদারচোদ ঠিকই তোকে তোর মার পেটে রেখে আত্ম। সহসা বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিজোড়া উঁচু হলো মুগ্ধের, তাক হলো বৃদ্ধর পানে। সহসা বাকরুদ্ধ হয়ে গেলেন বৃদ্ধ। বিচক্ষণ মস্তিষ্ক তার হুটহাট বিপদ সঙ্কেত দিতে চুপ করে গেলেন তিনি। মাত্রই রাগের মাথায় বলে বসতে গিয়েছিলেন সবচেয়ে বড় লুকোনো সত্যিটা, যা পর মুহূর্তে টের পেতে আমতা আমতা করে উঠলেন বৃদ্ধ। দোমনা চিত্রে নজর উঁচাতে আচানক তার বুক বরাবর আছড়ে পড়ল একখানা শক্ত পোক্ত লাথি। মুহূর্তে আক্রমণের অভিঘাতে অদূরে ছিটকে পড়লেন বেচারা বৃদ্ধ। ভয়ার্ত হিমাংশু রায় এবার চিৎকার দিয়ে উঠলেন রূঢ় মানবের এহেন অজানা ঔদ্ধত্যে। না অধীর, তুমি চেনো না ওনাকে, ওনার গায়ে হাত দিও না, থেমে যা অধীর। শুনল না বেপরোয়া যুবক, উল্টো দাম্ভিক কদমে এগিয়ে এসে দাঁড়ালো বৃদ্ধের সম্মুখে। মুখভয়ে এক আকাশ সমান নাটকীয় ভাবভঙ্গিমা ফুটিয়ে আওড়ালো, ও বাবা, যার এক ঠ্যাং চিতায় আরেক ঠ্যাং জাতায়, তার ভয়ে তো আমি কেঁপে উঠলাম বে। এক মুহূর্ত থামলো মুগ্ধ, তৎক্ষণি নিজ ডান হাতখানা ছোঁয়ালো নিজ স্পর্শকাতর অঙ্গে। ফের মুখবয়ে কপট নাটকীয় ভাবভঙ্গি টেনে আওড়ালো, দেখ, তোর ভয়ে আমার পাখিটাও কেঁপে উঠল। ইস, এবার আমার কি হবে? বৃদ্ধ হতভম্ব। কে বলবে এই ছেলে রুশদি যে এতটা বেপরোয়া ঔদ্ধত্যের অধিকারী? তা তো জানতেন না। বৃদ্ধ কেমন মুখ কুঁচকে বলে ওঠে, মশকরা করা বন্ধ কর বাইন জেত। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? সহসা চোয়াল শক্ত হলো মুগ্ধের, চোখে নামলো অদৃশ্য আগুন। খ্যাপাটের সার ফের খেপে গেল যেন। চোয়াল শক্ত করে কঠিন খানিকটা ঝুঁকে এসে এক টানে খুলে নিল বৃদ্ধের ভেস্তি লুঙ্গি। মুহূর্তে এক দফা চাপা হাসির রোল পড়ে গেল গোটা অন্দর মহলে। বৃদ্ধ কেমন হতবিহ্বলের ন্যায় তাকিয়ে রইলেন রূঢ় মানবের পানে। ভাগ্যিস তার পরনে ছোট আন্ডারওয়্যার ছিল, নয়তো এতক্ষণে কি যে হতো। রূঢ় মানব তক্ষুনি খুলে নেওয়া লুঙ্গিটা নিজ গলায় পেঁচালেন কয়েক দফায়। এগিয়ে এসে আচমকা পা রাখলেন বৃদ্ধর বুক বরাবর, দাঁত খিচে আওড়ালেন, কলকাতায় তুই 1000 জনের বাপ হলেও ক্ষমতায় আমি তোর 14 গোষ্ঠীর বাপ, মাইন্ড ইট। বৃদ্ধের ঘোলাটি চোখ দুটো অপমানে চকচক করছে, চোয়ালের বেশি কাঁপছে থরথর করে। তিনি নজর ঘোরালেন আশেপাশে। হাসতে থাকা মানুষগুলো তৎক্ষণাৎ গিলে ফেললেন নিজেদের উপচে পড়া হাসিগুলো। মুগ্ধ ধীরলয়ে পা সরালো বৃদ্ধের উপর থেকে। ঠিক তখনই অদূর থেকে হিমাংশু রায় চিরবিরিয়ে বলে ওঠেন, তুই কি সত্যি শ্যামার সবতির ছেলে? এই উত্তর দে জানোয়ারের বাচ্চা, তোর গায়ে সত্যি শ্যামা সবতির রক্ত বইছে?
যে মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে ছোট থেকে এত কিছু সহ্য করেছিস, দিনের পর দিন অন্ধকার জগতে টিকে থাকবার লড়াই করেছিস, যে জানোয়ারের বাচ্চাকে মারার জন্য ছদ্মবেশে বাংলাদেশে গিয়েছিলি, শেষে কিনা ওই জানোয়ারের বাচ্চার মেয়েকে নিজের স্ত্রী বানাতে বুক কাঁপলো না তোর? এই বাচ্চা, বুক কাঁপেনি তোর? তুই কি ভুলে গিয়েছিস ওর বাপ কি করেছিল? ভুলে গিয়েছিস ওর বাপের লালসার শিকার হতে হয়েছিল তোর মাকে? ভুলে গিয়েছিস ওর বাপ তায়েফ হাসান, যে কিনা তোর মার নামে মিথ্যে অভিযোগ তুলেছিল, পুরো কোর্ট ভর্তি মানুষের সম্মুখে মিথ্যে বানোয়াট তথ্য দিয়ে প্রমাণ করেছিল শ্যামা সবতি রায় নাচনেওয়ালি, নিষিদ্ধ পল্লীর শিষ্য। বেশ, চোপ! এই বাচ্চা, চোপ! একদম চোপ! আমার চাশমিশ দাঁড়িয়ে আছে ওদিকে, চোপ! ওর সামনে এসব বলবি না, ও সহ্য করতে পারবে না এসব। চোপ, চোপ! বাদ মানল না হিমাংশু রায়। আজ এক অপরাধিত অপিরোধ্য অপতিরোধ্য সত্যায় আবির্ভূত তিনি মুখাভয়ের এক আকাশ সম ঘৃণা লেপ্টে তাকালেন খানিক দূরে দাঁড়িয়ে থাকা সপ্তদস্যির পানে। মুখ ভর্তি থুতু নিয়ে আচানক ছুঁড়ে ফেললেন রমণীর পায়ের কাছে। মাহি নিষ্পান নিস্তব্ধ চোখে তাকিয়ে আছে হিমাংশু রায়ের পানে। বাবার নামে বলা প্রতিটি তীক্ষ্ণ বাক্যবান যেন ছিন্ন ভিন্ন করে দিচ্ছে মায়াবিনীর ক্ষুদ্র হৃদয়টা। অদূর থেকে রূঢ় মানব তক্ষণি উদ্ভন্তের ন্যায় ছুটে এলো মাহির নিকট, উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, গো ব্যাক টু ইয়োর রুম চাশমিশ। হতবুদ্ধিকর ভাব নিয়ে দাঁড়িয়ে আছে মাহি। এর মধ্যে হিমাংশু রায় ফের কর্কশ কণ্ঠে বলে উঠলেন, খুনির বাচ্চা ও, একটা রেপিস্টের দূষিত রক্ত বইছে ওর গায়ে, ওর বাপ একটা জানোয়ারের বাচ্চা। এবার আর নিজেকে সংবরণ করে রাখতে পারলো না মুগ্ধ। তক্ষুনি শক্ত চলে কটমট করতে করতে ঝড়ের বেগে ছুটে এলো হিমাংশু রায়ের নিকট। এক হাতে জোরালো পাঞ্চে মুহূর্তে থেতলে দিল আহত লোকটার নাক মুখ। পর মুহূর্তে আকাশ সম রাগে গজগজ করতে করতে শক্ত দুহাতে খামছে ধরল হিমাংশু রায়ের কুর্তার গলা। চিরবিরিয়ে বলে ওঠে, তোকে চুপ করতে বলেছিলাম না, বাচ্চা! গলায় খুব জোর এসেছে তাই না? একদম টোটলা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলবো বান্দির ছেলে। দোষ করলে ওর বাপ করেছে, শাস্তি পেলে ওর বাপ পাবে, এর ভেতরে ওকে টানছিস কোন সাহসে বান্দির ছেলে? শি ইজ ইনোসেন্ট, ডিড ইউ হিয়ার মি? শি ইজ ইনোসেন্ট। দোষী বাপের শাস্তি যদি নিষ্পাপ মেয়ে না পায়, তাহলে নির্দোষ মায়ের শাস্তি কেন নির্দোষ ছেলে পেল? তুই তুই শাস্তি পেলি অধীর? কেন ওর বাপ তায়েব এহসান তোকে তোর মাকে শাস্তি দিল? কেন দিল? তুই ওর হয়ে সাফাই গাইছিস, অথচ তুই সেই অধীর না, যে শুরু থেকে বলে এসেছিলি তার সকল শত্রুর বংশকে নির্বংশ করে দিবে। তাহলে কি হলো তোর জবানের? কি করে পারলি নিজের সকল বাদ ভুলে গিয়ে নিজের শত্রুর মেয়েকে স্ত্রী বানাতে? রাগে হিতাহিত জ্ঞানশূন্য রূঢ় মানব তক্ষুনি মুষ্টি উচালেন হিমাংশু রায়ের পানে। জোরালো পাঁচটা বসাতেই যাবে অমনি পেছন থেকে তার রুক্ষ হাতটা টেনে ধরে দুটো নরম তুলতুলে হাত। মুহূর্তেই থেমে গেল মুগ্ধ। পেছনে না ঘুরেও চিনে গেল পেছনে দাঁড়িয়ে থাকা মানবীকে। ততস্থ হাত নামিয়ে এনে ঘুরে দাঁড়ালো সে। মায়াবিনীর চোখ দুটো অঝরে ঝরাচ্ছে অশ্রু, লাল হয়ে গিয়েছে সুশ্রী গৌরবনা মুখখানা। তক্ষুনি বুকটা কেমন ধক করে উঠল রুদ্ধ মানবের। ব্যাকুল কণ্ঠে কিছু আওড়াতেই যাবে তার পূর্বে কোনরূপ সময় ব্যয় না করে মানবী বলে ওঠে, ও ওরা যা যা বলল তা তো কি সত্যি? আমার আব্বু। রমণীর কম্পিত কণ্ঠ, তার ভগ্ন হৃদয়ের করুণ দশা, যা স্পষ্ট টের পেল নির্দয় মাফিয়া মনস্টার। তরিত নিজ চেনা খোলস ছেড়ে দিয়ে রুক্ষ দু হাতের আজলায় আগলেছে তুলে ধরল সপ্তদশীর পেল্লব মুখখানা। কণ্ঠে একরাশ উদ্বিগ্নতা ঢেলে আওড়ালো, হুশ, ডোন্ট ক্রাই। মাহি শুনল না। কাঁপতে কাঁপতে কাঁদছে মেয়েটা। কম্পিত হাত দুটি দিয়ে আলগোছে খামচে ধরল রূঢ় মানবের টি শার্টের এক অংশ। হেঁচকি তুলে ফের ভগ্ন কণ্ঠে শুধালো, শুধু একবার বলুন, একটা বার বলুন, ওরা যা বলেছে সব মিথ্যে। একটা বার বলুন না বিষ্ট, বলুন না আমার আব্বু এমন না। আপনি বলুন না বিষ্ট।
মানবী রেহেন ভেঙে পড়ার আশঙ্কায় যেন হচ্ছিল মুগ্ধের। পরিস্থিতি গোয়ারাকলে তাই হলো যেন। বোকা মানবী রেহেন করুণ দশা যেন মোটেও সহ্য হলো না নির্দয় মানবের। দিন দুনিয়া ভুলে তৎক্ষণাৎ অন্দর মহল ভর্তি মানুষের সামনে রমণীর ক্ষুব্ধ মাথাটা আলগোছে চেপে ধরল নিজ রুক্ষ বুকের সনে। এ মুহূর্তে কন্দনরত রমণীর একমাত্র ভরসা স্থল আবির্ভূত সে। খানিক বাদে গমগমে গলায় প্রত্যুত্তর করল, চুপ, একদম চুপ। কিচ্ছু শুনিসনি তুই? তুই সিগনোরা। কিচ্ছু না। তোর বাপকে নিয়ে কিচ্ছু জিজ্ঞেস করিস না আমায়। ওসব তো সহ্য হবে না। আর যা তোর সহ্য হবে না তা আমারও সহ্য হবে না। মুহূর্তে ডুকরে উঠল মাহি। ধীর লয়ে মুখ তুলল রূঢ় মানবের রুক্ষ পক্ষভাস হতে। ছলছল চোখজোড়া মানবের পানে নিক্ষেপ করে জড়ানো কণ্ঠে আওড়ালো, তার মানে সবটা সত্যি? আমায় ছুঁয়ে বলুন তো। সহসা হাত দুটো আলগা হয়ে গেল মুগ্ধের। নীরব থেকেও বলে দিল অনেক কিছু। শক্ত মুখে চোখ দুটো ঘুরিয়ে তাকালো অন্যত্র। রয়ে সয়ে গমগমে গলায় বলল, ঘরে যা। বোকা মানবী হুট করে কান্না থামালো নিজের। মানবের পানে তাকিয়ে রইল কয়েক পল। তার দৃষ্টিতে একরাশ আকুলতা। মন ভরে দেখছে বোধহয় সুদর্শনকে। কতক্ষণ বাদে চুপচাপ পা দুটো ছোটালো সিঁড়ির পানে। আর দাঁড়ালো না সে। মুগ্ধ আড়ষ্ট আর দৃষ্টিতে মেয়েটার চলে যাওয়া দেখল। সময় পেরোলো মিনিট 10। রূঢ় মানব শক্ত মুখে বসে আছে অন্দরমহলের বড় ছোপাটায়। তার সম্মুখে আহতদের ঢল। একে একে সরানো হচ্ছে তাদের। অদূরে বৃদ্ধ লুঙ্গি ছাড়ায় থমথমে মুখে বেরিয়ে যাচ্ছেন জমিদার বাড়ি থেকে। পেছন থেকে তার সাগরেদরা বারংবার বলছে, বস, লুঙ্গিটা পরে নেন। কারো কথায় কানে তুললেন না বৃদ্ধ। উল্টো মাঝপথে থামালেন পা জোড়া। ঘাটটা সামান্য ঝুঁকিয়ে একবার তাকালেন নিজ অর্ধরঙ্গ পায়ে, আরেকবার তাকালেন নিজ বুকে, যেথায় স্পষ্ট দাগ বসেছে রুশদির পায়ের চিহ্ন। বৃদ্ধ কতক্ষণ গম্ভীর থাকলেও আচমকা কুটিল হাসলেন। বিড়বিড়িয়ে বললেন, আজকের মিটিংটা আমি খুব করে মনে রাখলাম রুশদি। পরবর্তী মিটিংটা তুই মনে রাখবি। মনস্টার মনস্টার আপনার সিগনোরা। হুট করে 3 তলার করিডোর হতে ধেয়ে আসা অ্যাডউইনের উদ্বিগ্ন কণ্ঠে ঘাড় উঁচিয়ে তাকালো মুগ্ধ। তুরিত বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে মুখবয়ে খানিক অস্থিরতা ঢেলে আওড়ালো, হোয়াট হ্যাপেন টু হার? ঘামছে অ্যাডউইন। কম্পিত কণ্ঠে বলে ওঠে, উনি ছাদে গিয়ে দরজা লক করে দিয়েছে। বাইরে থেকে কয়েকবার ডেকেছি, তবে খুলছে না দরজা। মুহূর্তেই শক্ত হলো মুগ্ধের চোয়াল। দৃষ্টিতে নামালো আগুন। কটমট কণ্ঠে হুট করে ধমকে উঠে বলে ওঠে, দরজা ভাঙার অপশন বলে কিছু একটা থাকে, সেটা জানিস না বাস্টার্ড? চলে এসেছে এখানে মুখ তুলে। আমার বউয়ের কিছু হলে সব টাকায় জ্যান্ত পুঁতে ফেলবো, বলে দিলাম। বলে নিজ পা দুটো ক্ষিপ্র গতিতে ছুটালো মুগ্ধ। দক্ষ অ্যাথলেটের ন্যায় কয়েক লাফে উঠে গেল সিঁড়ি বেয়ে। প্রায় মিনিট 3 লাগলো রূঢ় মানবের ছাদের গেট অব্দি পৌঁছাতে। সে এসে দুয়ারে ধাক্কা দেওয়ার মতো কোনরূপ কালবিলম্ব করলো না। উল্টো শক্ত পায়ের জোরালো লাথিতে এক ঝটকায় ভেঙে দিল দুয়ারটা। মুহূর্তেই ঝনঝনিয়ে উঠল খাটের দুয়ারখানা। অবহেলায় গড়িয়ে পড়ল সম্মুখে। উদ্ভ্রান্তের নির্দয় মানবের সন্ধানী চোখ দুটো তখন মুহূর্তে আছড়ে পড়ল সম্মুখে। অমনি স্তব্ধ হয়ে গেল মুগ্ধ। চোখ দুটো হয়ে গেল বিস্ফোরিত। অদূরে ছাদের একদম দ্বার ঘেঁষে দাঁড়িয়ে আছে মাহি। সম্মুখে একটু ঝুঁকে গেলে পড়ে যাবে যে কোনো সময়। মানবীর এহেন কীর্তিকলাপে অস্থিরতা বাড়ল মুগ্ধের। তক্ষুনি পা দুটো ছুটিয়ে ব্যাকুল কণ্ঠে শুধালো, হেই, নো নো নো, সিগনোরা, সিগনোরা, লিসেন টু মি। হেই, ডোন্ট ডু দিস। কাম ডাউন বেব। সহসা ঘাড় বাঁকায় মাহি। মুগ্ধকে নিচের দিকে অমন ছুটতে দেখে তক্ষুনি হাত উঠায়। বাদ শেষে বলে, দাঁড়ান বিষ্ট, নয়তো আমি এক্ষুনি লাফ দিব। তরিত থেমে গেল মুগ্ধ। অস্থিরতায় হাঁসফাঁস করতে করতে আওড়ালো, পাগলামি করিস না পিচ্চি। তোর কি এমন দুঃখ যে তুই আমাকে একা করে দিয়ে চলে যাবি? এই মেয়ে, তুই জানিস না তুই ছাড়া আমার কেউ নেই? বোকা মানবী আজ আর বোকা নয়। ডুকরে উঠল অন্তরের ব্যথায়। হাত দুটো মুখের কাছে এনে কাঁদলো অঝরে, অস্ফুষ্টে আওড়াল, আমাকে মাপ করে দিন।
আমি জানি না আমার আব্বু সত্যিই দোষী কিনা, তবে আমি এতটুকু বিশ্বাস করি আপনার সাথে যা যা হয়েছে তা একেবারে কাম্য নয়। পাগলাটে যুবক। রমণীর এরূপ বাক্য দিশাহীন সে। মুহূর্তে কয়েক কদম এগিয়ে এসে ব্যাকুল কণ্ঠে আওড়ালো, তুই চুপ কর পিচ্চি, একদম ওসব কথা নিয়ে কথা বলিস না। তোর ওসব নিয়ে ভাবতে হবে না। সি, আই অ্যাম ওকে, আই অ্যাম টোটালি ওকে। মাহি শুনল না, উল্টো ঘুরে দাঁড়ালো আবার। মুগ্ধ এবার আরেক দফা উদ্বিগ্ন হলো। হাঁসফাঁস করতে করতে এগিয়ে এলো আরো খানিক। কম্পিত কণ্ঠে আওড়ালো, হেই, নো নো, সিগনোরা, লিসেন। কেউ কিছু বলবে না তোকে। কেউ তোকে কিছু বলতে এলে সব কটার জিভ ছিঁড়ে দেব আমি। তোর বাপকে নিয়ে কেউ কিচ্ছু বলবে না চড়ুই, আই প্রমিস, কেউ কিচ্ছু বলবে না। তুই পাগলামি করিস না পিচ্চি, নেমে আয়, তোর কিছু হলে আমি। কণ্ঠ রুদ্ধ হলো মুগ্ধের, যেই দেখলো মানবী কেমন আহত হেসে তার পানে ছলো ছলো চোখ জোড়া নিয়ে তাকালো। মেয়েটার এক পা ক্রমশ বাইরে যাচ্ছে, তার ব্যথাতুর কণ্ঠ পুরে অস্পষ্টে বেরোলো, আমার সহ্য হচ্ছে না বেস্ট, আমার বুক ফেটে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে খুব, আমি পারবো না খুনির মেয়ের তকমা নিয়ে বেঁচে থাকতে। আম সরি বেস্ট, আমি আমার আব্বুকে খুনি হিসেবে মেনে নিয়ে বাঁচতে পারবো না। আমি আমার আব্বুকে খুনি হিসেবে মেনে নিয়ে বেঁচে থাকতে পারবো না। এক মুহূর্ত থামলো মা। ঠোঁটের কোণে অদ্ভুতভাবে ফোটালো এক চিলতে ব্যথাতুর হাসির রেশ। শুধালো, আমি জানতাম না আমার উপর করা আপনার অত্যাচারগুলোর পেছনে লুকিয়ে আছে এত বড় কারণ। আমি জানতাম না আমি আপনার জীবনে কাল হয়ে এসেছি। শুনুন মির্জা সায়ান মুগ্ধ, এই একটা জীবনে আমি আপনার চোখে আমার জন্য ঘৃণা দেখেছি, লুকানো অনুরক্তি দেখেছি, যত্ন দেখেছি, তবে আমি আপনার ওই চোখ দুটোতে নিজের জন্য কাতরতা দেখতে পারবো না। শুনুন, নির্দয়ের দুর্বলতা থাকতে নেই, আমায় ক্ষমা করে দিন, আম সরি। বলেই রমণী চোখ বুঝলো, হাত দুটো আলগোছে ছড়িয়ে দিল দুপাশে, অতঃপর পা দুটো হারালো ঠাই, ভাসলো শূন্যে। চলবে।